আমার স্বামী বের হওয়ার সময় আমি ওকে বলেছিলাম আমার জন্য একটা ক্রিম এনো, আর এই কথাটা আমার শাশুড়ি শুনে ফেলছিল। আমার স্বামী যাওয়ার সাথে সাথে আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলল, লাগাও, মুখে আরো বেশি করে ক্রিম লাগাও। এই রূপ দেখিয়ে তো আমার ছেলের মাথাটা খেয়েছো। আমি মুহূর্তে বেকা ছেকা খেয়ে গেলাম। বিকেল বেলা বারান্দায় বসে ননদিনীর মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম, আর পাশে বসে আমার শাশুড়ি পান খাচ্ছে। এমন সময় আমার স্বামী এসে ক্রিমের প্যাকেটটা আমার হাতে দিয়ে বলল, এই নাও ক্রিম। তখন আমি বললাম, আমার কোনো ক্রিম লাগবে না। তখন আমার স্বামী কিছুটা অবাক হয়ে বলল, লাগবে না তাহলে আমাকে আনতে বলছিলে কেন? এখন যেহেতু এনেছি নিতে বলছি নাও। তখন আমার পাশে বসে থাকা শাশুড়ি চেঁচিয়ে বলল, এক কাজ কর, বউকে সাজিয়ে গুজিয়ে আলমারিতে তুলে রাখ। তোর বউয়ের তো আবার এই রূপটা বাদে আর কিছুই নেই, না পারে সংসারের কাজ আর না পারে বাপের বাড়ি থেকে কিছু আনতে। আল্লাহর কাছে কোন পাপ করেছিলাম এরকম মানুষ আমাদের আত্মীয় হয়। ননদিনী আমার স্বামীর হাত থেকে ক্রিমের প্যাকেটটা নিয়ে বলে, ভাইয়া ভাবি যেহেতু এই ক্রিমটা নিতে চাচ্ছে না তাহলে তুমি জোর করো না, এটা আমি নিয়ে নিলাম। তখন আমি কিছু না বলে চুপচাপ আমার রুমে চলে আসলাম। আমার স্বামীও ওদেরকে কিছু না বলে চুপচাপ রুমে চলে আসলো। আমি ঘরে এসে ভাবতে লাগলাম, একজন মেরুদণ্ডহীন কাপুরুষকে বিয়ে করেছি। নিজের চোখের সামনে তার মা বোন তার স্ত্রীকে কতটা অপমান করে, তার কোনো প্রতিবাদে সে করে না। আমার শাশুড়ির অত্যাচার আমি না হয় মুখ বুজে মেনে নিলাম, কিন্তু আমার স্বামীর অবহেলা কোনোভাবে মানতে পারছি না। কিছুক্ষণ পর আমার শাশুড়ির বাইফও আসলো। আমার শাশুড়ি তখন ন্যাকামো কান্না করে বলল, আমি আমার মনের আশা পূরণ করতে পারি নাই রে। তখন তার বাইফও বলল, কেন পুপি, কি হয়েছে? আমার ছেলেটাকে কি একটা গরিব ঘরে বিয়ে করেছি, একদম গরিব, দিনে আনে দিনে খায়। কত বড় বড় ঘর থেকে আমার ছেলের জন্য সম্বন্ধ এসেছিল, আমার ছেলে বিয়ে করলো না। শেষে এই রূপ দেখে তাবিজ করে আমার ছেলেকে মন ভুলিয়েছে, আমার ছেলেকে পাগল বানিয়ে ফেলেছে। তারপর আমার ছেলেকে বিয়ে করলো। কিছুদিন পরে আমার ননদিনীর বিয়ে ঠিক হয়েছে। কয়েকদিন ধরে আমার শাশুড়ি চাপ দিচ্ছে আমি যেন আমার বাবার কাছ থেকে 1 লক্ষ টাকা এনে দিই ওনার মেয়ের বিয়ের জন্য। আমি যখন আমার স্বামীকে এই বিষয়টা বললাম তখন আমার স্বামী হ্যাঁ না কিছুই বলেনি, শুধু চুপচাপ শুনেছে। তাই বাধ্য হয়ে বাবাকে ফোনে টাকার কথাটা বললাম। পরের দিন ঠিকই আমার বাবা আমাকে 1 লক্ষ টাকা আমার হাতে এনে দিয়েছে, আর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলেছে, চিন্তা করিস না মা, আমি তো আছি। তখন বুঝতে পারছিলাম টাকাটা জোগাড় করতে আমার গরিব বাবার খুব কষ্ট হয়েছে। আমার তো কিছুই করার নেই, চোখে জল ফেলা ছাড়া। ওয়াশরুমে বসে কাপড় ধুচ্ছিলাম। এমন সময় আমার শাশুড়ি আরো 1 গাদা কাপড় এনে আমাকে বলল এগুলো ধুয়ে দিতে। আমি উনার দিকে না তাকিয়ে এক মনে কাপড় ধুতে লাগলাম। তখন শাশুড়ি কিছুটা রেগে গিয়ে বলল, তোমার বাবাকে বলনি আমার মেয়ের বাড়িতে গুরু ফাটাতে হবে? গুরুটা তোমার বাবাকে দিতে বলেছি, এই কথাটা তোমার বাবাকে তুমি বলনি কেন? আমি মাথা নিচু করে বললাম, বাবার অবস্থাটা এমনিতেই খারাপ, কয়েকদিন আগে তো বাবা 1 লক্ষ টাকা দিল, এখন বাবা গুরুর জন্য টাকা পাবে কোথায়? আমার শাশুড়ি তখন বলল, 1 লক্ষ টাকা দিয়ে মনে হয় উদ্ধার করে ফেলেছে, মেয়েকে তো ঠিকই বিনা পয়সা দিয়ে দিয়েছে। আমার ছেলে যদি তোমার রূপ দেখে পাগল না হতো তাহলে আমার সরকারি চাকরিজীবী ছেলেকে এমন করে বিয়ে করাতাম যে ওদের কাছে কিছু চাইতেই হতো না, ওনারা এমনিতে দিয়ে দিত। আমি দিন দিন আমার শাশুড়ির অত্যাচার আর সহ্য করতে পারতেছিলাম না। রাতে যখন আমার স্বামীকে গরুর বিষয় বলি তখন ও চুপচাপ শুয়ে পড়লো, কোনো কথাই না বলে। বাধ্য হয়ে বাবাকে ফোন করে কাটতে কাটতে বললাম একটা গরু ফাটাতে। কয়েকদিনের মধ্যে বাবা ছোট ভাইকে দিয়ে গরু ফাটায়। এত বড় গরুটা দেখেও আমার শাশুড়ির মন ভরেনি। উনি শুধু বারবার বলছে, গরু তো ছোট হয়ে গেল, আর একটু বড় গরু ফাটাতে পারলো না? আমি আর শাশুড়ির কথাগুলো নিতে পারলাম না। রেগে গিয়ে উনাকে বললাম, আমার বাবার বাড়ি থেকে আনা গরু কেন আপনার মেয়েকে দিবেন? নিজের মেয়েকে নিজের টাকা দিয়ে গরু কিনে দেন না। কিছু হলে বলেন বাবার বাড়ি থেকে নিয়ে আসতে। আমার বাবার তো টাকার গাছ নেই, আপনারা যখন খুশি চাইলেন আর আমার বাবা গাছ থেকে টাকাগুলো ফেলে আপনাদেরকে দিল। নিজের মেয়ের বিয়ে দিবেন অথচ আমার বাবাকে টাকা দিতে হলো কেন? নিজের মেয়ের বিয়ে নিজের টাকায় দিয়ে দিন না, ছোট লোকের মতো কেন আমার বাবার থেকে আনতে চান? শাশুড়িকে যখন এই কথা বলতেছিলাম তখন আমার স্বামী এসে বলল, কি বলতেছো তুমি মাকে? এসব বাদ দাও না, দয়া করে একটু মানিয়ে নাও না কষ্ট করে। তারপরেও আমার স্বামী আমার শাশুড়িকে বলল, ওকে মাফ করে দাও মা, ওর ভুল হয়ে গেছে। আমি রাগী গলায় আমার স্বামীকে বললাম, আমি আর মানিয়ে নিয়ে সংসার করতে পারবো না। তুমি তো একজন টিচার, তুমি এত শিক্ষা দাও ছেলে মেয়েদেরকে অন্যায়ের বিরুদ্ধে।
বিরুদ্ধে লড়তে, যৌতুককে না বলতে, অথচ ছোট লোকের মতো নিজেও যৌতুক চাও শ্বশুর বাড়ির কাছ থেকে। তোমার মতো মেরুদণ্ডহীন কাপুরুষের সাথে আমি একদিনও সংসার করতে পারবো না। আমি সেদিনের রেগে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসি। বাবা আমার মুখ থেকে সবটা শুনে আমাকে বলল, জামাইকে শুধু শুধু ভুল বুঝিস না। আমি যে তোকে 1 লক্ষ টাকা দিয়েছি কিংবা গরু কিনে পাঠিয়েছি, ওইগুলোর কিন্তু কোনোটাই আমার নিজের টাকার নয়, সব জামাই আমাকে দিয়েছে। জামাই আমাকে বলেছিল আমি যেন এই কথাটা তোকে না বলি, তাই তোকে আমি এতদিন বলিনি। তুই বিশ্বাস কর মা, আমি তোর শ্বশুর বাড়িতে যা যা দিয়েছি তার একটাও আমার নিজের টাকার নয়, সব জামাই আমাকে কিনে দিয়েছে। আমি শুধু তোদের বাড়িতে পৌঁছে দিয়েছি। শুধু শুধু নিজের ভালো জামাইটাকে ভুল বুঝিস না। তারপরও যখন এসেছিস একটা দিন থেকে কাল চলে যাস। এই কথাগুলো বলে বাবা রুমে চলে গেল। আমার এই ভুলের জন্য নিজের কাছে নিজেকে খুব খারাপ লাগছিল। আমি সাথে সাথে আমার স্বামীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম, কালকে এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে তুমি। আমার স্বামী তখন বলল, আমার মতো মেরুদণ্ডহীন কাপুরুষের সাথে কি তুমি সংসার করবে? আমি তো বরঞ্চ তোমাকে বলতে পারি তুমি মানিয়ে নাও। মাকে শুধু বলতে পারি ওকে মাফ করে দাও। আমি তখন রাগী গলায় বললাম, আমি এত কিছু বুঝি না, কাল সকালে তুমি আসবে আমাকে নিতে। তখন আমার স্বামী মুচকি হেসে বলল, আমি যদি না আসি? আমিও হেসে দিয়ে বললাম, তাহলে আমি একাই চলে আসব। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।